গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এনআইএস ডিএলএড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তার আগে বলবো, যারা রেগুলার ডিএলএড আছো তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এনআইএস ডিএলএড সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী প্রাইমারি রিক্রুটমেন্ট এবং আপার প্রাইমারি রিক্রুটমেন্ট থেকে কিন্তু তারা বাদ চলে গিয়েছে। তোমরা সকলে ইতিমধ্যে এটা অবগত, এবং বিভিন্ন রাজ্যও কিন্তু নোটিফিকেশান দিয়ে পর্যায়ক্রমিক বাদ দিয়ে দিচ্ছে। আমরা কিছুদিন আগে দেখলাম অসম সরকার নোটিফিকেশান দিয়ে এনআইএস ডিএলএডকে বাদ দেয়, এবং এই দু একদিন আগে উড়িষ্যা সরকারও কিন্তু সেম একই কাজ করে, তারাও কিন্তু বাদ দেয়। কীভাবে? নোটিফিকেশান থেকে বাদ না দিলেও তারা কিন্তু আপার প্রাইমারির একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রকাশ করে। আমরা সকলেই জানি যে আপার প্রাইমারি ডিএলএডরা কিন্তু অংশগ্রহণ করতে পারে। তা আপার প্রাইমারি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে তারা কিন্তু যে ট্রেনিং কোর্সটা থাকে সেখান থেকে বিএডদের এবং 2 ইয়ার ডিএলএডদেরই শুধু সুযোগ দিয়েছে। তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে সেই নোটিফিকেশানে যে 18 মাসের ডিএলএডকে তারা কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তার মানে দেখো, আসাম উড়িষ্যা পরপর দুটো রাজ্য কিন্তু ডিএলএডকে একদম লিখিতভাবে বাদ দিয়ে দিল। এখন প্রশ্ন হলো, এমএইচআরডি, কেন্দ্র সরকার, এনসিটি, এদের কি সিদ্ধান্ত? দেখো, অনেকেই বলছো যে এমএইচআরডি তারপরে এনসিটি অন্য পথে হাঁটতে যাচ্ছে, কিন্তু এখান থেকে একটা স্পষ্ট বার্তা, আসামের দিকে তাকাও, উড়িষ্যার দিকে তাকাও, এই দুটো রাজ্যকে যদি আমি একটুখানি তুলনামূলক আলোচনা করে দেখো, তোমরা কিন্তু বুঝে যাবে যে এমএইচআরডি, কেন্দ্র সরকার, এনসিটি এই এনআইএস ডিএলএড নিয়ে কিচ্ছু ভাবছে না। কারণ ভাববেও না, সুপ্রিম কোর্টে জাজমেন্ট চলে এসছে, তাদের ভাবার জায়গাও নেই। তারা হয়তো যারা এনআইএসের প্রতিনিধি যাচ্ছে তাদের হয়তো ভালো কিছু মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, কিন্তু জাজমেন্ট তো পরিবর্তন করতে পারে না। তো তারা কিন্তু ওই তাদের সামনে হয়তো একটা মিষ্টি মিষ্টি দু একটা কথা বলছে, কিন্তু বাস্তবটা কিন্তু তা না। বাস্তব হচ্ছে এনআইএস ডিএলএড সম্পূর্ণভাবে বাদ। কেন? দেখো, আসাম সরকার সকলেই জানো বিজেপি শাসিত একটা সরকার, উড়িষ্যা সরকারও সেম বিজেপি শাসিত সরকার। আমরা জানি কেন্দ্র সরকার বিজেপি শাসিত, এমএইচআরডিও কিন্তু বিজেপির। তো সেইখান থেকে তোমরা কীভাবে ভাবো যে আসাম সরকার এবং উড়িষ্যা সরকার এনআইএস ডিএলএডকে বাদ দিয়ে দিল, তারপরে কেন্দ্র সরকারের কোনো রকম সিদ্ধান্ত তারা না নিয়ে বাদ দিয়ে দিল, বা এমএইচআরডির কোনো সিদ্ধান্ত না নিয়ে তারা বাদ দিয়ে দিল? তাই কি হয়? হয় না। এটা যদি বিরোধী কোনো সরকার থাকতো আমি মেনে নিলাম যে বিরোধী সরকাররা করেছে, কিন্তু দেখো বিজেপি শাসিত রাজ্যগুলোই কিন্তু প্রথম বাদ দিতে শুরু করেছে। সেদিক থেকে তো পশ্চিমবঙ্গ বিজেপি শাসিত না, পশ্চিমবঙ্গের বাদ দিতে কতটুকু সময় নেবে? আর তাছাড়াও আরেকটা বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গ অলরেডি বাদও দিয়ে দিয়েছে, তাদের সাবমিশন দিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টে সাবমিশন দিয়ে দিয়েছে। তারাও কিন্তু ডিএলএড, রেগুলার ডিএলএডকে শুধু নিয়োগ করতে চায়, তারা কিন্তু এনআইএস ডিএলএডকে নিয়োগ করতে চায় না। তো আগামী এনআইএস ডিএলএড নিয়ে 18 তারিখে শুনানি আছে, অর্থাৎ আগামী কালকে এনআইএস ডিএলএড নিয়ে শুনানি আছে কলকাতা হাইকোর্টে। তো সেদিনকে এনসিটি তার স্ট্যান্ডটা ক্লিয়ার করে দেবে, তারা কী করতে চাচ্ছে। তোমরা আগামীকাল একদম ক্লিয়ার পেয়ে যাবে। তার আগে আমি এই ভিডিওটা করলাম। গতকালকে থেকে আমার কাছে প্রচুর কমেন্টস আসছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, দাদা উড়িষ্যায় তো বাদ দিয়ে দিল, আমাদের রাজ্যের কী স্ট্যান্ড, এনআইএসের কী স্ট্যান্ড, এমএইচআরডির কী স্ট্যান্ড, কেন্দ্র সরকারের কী স্ট্যান্ড, এগুলো জানতে চেয়েছো। তো সেই জন্যই মূলত ভিডিওটা করা। আশা করি তোমরা ভিডিওটা আমি কী বলতে চেয়েছি সকলে বুঝতে পেরে গিয়েছো। তো এখন বিষয় হলো যে কবে সেটা হচ্ছে একদম অফিসিয়ালি আসবে। দেখো, অফিসিয়ালি 18 তারিখে যদি জাজমেন্ট চলে আসে হাইকোর্ট থেকে, তো মোটামুটি বোঝাই যাবে। তাহলে কিন্তু আর নিয়োগ প্রক্রিয়ায় এনআইএস ডিএলএড কোনোভাবে অংশগ্রহণ করতে পারছে না, আর নর্মালি পারবেও না, কারণ এটাই রুলস। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।